একজন নেত্রী যে 15 বছর ধরে দেশ শাসন করার পর লাস্ট পর্যন্ত সেই দেশ থেকে পালাতে হলো, যে নেত্রী ভাবছিল যে অগণিত মানুষকে মারার পরেও কোনো সমস্যা হবে না, সে ঠিক মতো এই দেশটাকে শাসন করে যেতে পারবে। হ্যাঁ, বলছে শেখ হাসিনার কথা। আজকে বেসিক্যালি কথা বলবো কুইট বেস্ট মিডিয়া আল জাজিরা দ্বারা প্রকাশিত শেখ হাসিনার যে কল রেকর্ডগুলো ফাঁস হয়েছে সেগুলো, এবং এর মাধ্যমে যে সিক্রেট প্ল্যানটা জানা গেছে যেটা সে এবং তার দল এতদিন ধরে অস্বীকার করছিল তার উপর। সো শুরু করা যাক। এখন লেটার লুবেন ব্যবহার করবে, যেখানে মানুষটা গুলি করবে। আপনি এই যে মাত্র কল রেকর্ড শুনলেন সেটা শেখ হাসিনার কল রেকর্ডই ছিল। আল জাজিরার ইনভেস্টিগেশন ইউনিট বেসিক্যালি এই কল রেকর্ডটা উদ্ধার করছে শেখ হাসিনার স্পাই এজেন্সি থেকে, যারা মূলত এই কলটা রেকর্ড করে রাখছিল। অনেকগুলো কল রেকর্ড ছিল যেগুলো বেসিক্যালি ডিলিট হয়ে গেছে, বাট সেখান থেকে এই কয়েকটা কল রেকর্ড আছে যেগুলা উদ্ধার করা হয়েছে। পরে এই কল রেকর্ড গুলো ভেরিফাইও করা হয়েছে ফরেন্সিক ডিজিটাল অ্যানালাইসিস দ্বারা, যে কি আদৌ এগুলো কি শেখ হাসিনার কথাই ছিল নাকি কোনো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা মেড করা ছিল। বাট সবকিছু ইনভেস্টিগেশন করার পরে এবং এগুলোকে ক্রস চেকিং করার পরে বোঝা গেছে যে না, এগুলো রিয়েল কল রেকর্ডই। এই কল রেকর্ড যেটা আপনি একটু আগে শুনছেন এবং আমি এখনো শোনাবো আপনাকে বাকিটুকু, সেই কল রেকর্ডে বেসিক্যালি শেখ হাসিনা ছাত্রলীগের নেতা যেগুলো ছিল তাদের সাথে কথা বলতেছিল ম্যাসিভ অ্যাটাকের পরে। আই মিন টু সে 15 জুলাই যে ম্যাসিভ অ্যাটাক তার ঠিক 2 দিন পরে বা 48 ঘন্টার পরে। আর ক্যাম্পাসের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে, ছেলেদের হল অধিকাংশই ফাঁকা হয়েছে। তবে এরপরও ভিতরে পুলিশের সার্চ করতে হবে। আমাদের দলীয় সিনিয়ররা অনেকে প্যানিক হয়ে যাচ্ছিল, মানে কি করব ডিরেকশন দিতে পারতেছিল না। এই জন্য আজকে আপনাকে বারবার ফোন দিয়েছি, আপনি কিছু মনে করেন না। আমি কেন মনে করবো, আমি তো সেদিন সারা রাতি যাই, কালকেও তো দক্ষিণে উত্তরে বলে দিচ্ছি যেখানে যা দরকার আমি তো বলি স্যার। আমি আর আমাদের তারা ঘাবড়ায় যায়। আমাদের নেতাকর্মীরাও মাঠে ছিল, আপনার নির্দেশনা পাইয়েই সবাই নেমে গেছে। হাসিনার এক সিনিয়র ইন্টেলিজেন্স অফিসারকে আল জাজিরা ট্র্যাকডাউন করে এবং তারও কল রেকর্ড নেওয়া হয় এবং তার পার্সোনাল সুবিধার জন্য এই কল রেকর্ডে তার ভয়েসটা চেঞ্জ করা হয়। Students in Dhaka University area, they have beaten some of them. Many of them had to go to hospital, including the girls, women's students. She had a strong control over her party, Satyagraha, and I would say every section of the country she had a strong control over everything. যখন এই আন্দোলনগুলো এক্সট্রিম লেভেলে চলে গেছে তখনও নাকি হাসিনা এটা বিলিভ করতেছিল না যে কি প্রোটেস্ট গুলো আম জনতা বা সাধারণ স্টুডেন্টরাই করতেছিল। সে ভাবতেছিল যে কি এগুলো বেসিক্যালি কোনো রাজনৈতিক দল বা এজেন্ডাই করতেছে। মেবি হয়তো বা এখনো বিলিভ করে না যে কি সাধারণ মানুষজন এবং কি স্টুডেন্টরা তার বিরুদ্ধে গেছিল, কারণ কি সে এবং তার দল এখনো মনে করে যে এই দেশের মানুষ এখনো তাকে বিপুল পরিমাণে চায়। যাই হোক, উনি ভাবতেছিল কি এটার পিছনে হয়তো বা প্রতিবারের মতো বিএনপি বা জামাত ইসলামী আছে এবং 13 সালে যেরকম ক্লিন করে ফেলছিল জামাত ইসলামীকে পুরোপুরি এক রাতের মধ্যে, হয়তোবা এইবারও সে যদি চেষ্টা করে ইজিলি ক্লিন করে ফেলতে পারবে এবং তার এই ক্ষমতা সে আরো দীর্ঘ সময়ের জন্য টিকে রাখতে পারবে। পিছনে তো সবচেয়ে আশঙ্কাজনক হলো যে সব এর পিছনে তো অন্য একটা শ্রেণী কাজ করতেছে দেখে, কারণ আমি ওই যে যারা জঙ্গি সন্ত্রাসী তাদেরকে আমরা কোনো সুযোগই দিতে চাই না। এটাই বেস্ট ডিসিশন হয়েছে, বেস্ট ডিসিশন। হয়তো আমি তো জানি, আমরা তো আন্দোলন সংগ্রাম করে পড়তে আসছি। এমনকি হাসিনা তার নিজের ইন্টেলিজেন্স অফিসারের কথাও বিলিভ করার নেই। When I said, sir, you see the people who are against you on the street, all are common people. There are many who do not do any politics. They are the common people they are the common students. এখন একটু আবু সাইদ ভাইকে নিয়ে কথা বলি, কারণ কি কল রেকর্ডের সাথে আবু সাইদ ভাইয়ের ঘটনা অনেক ঘনিষ্ঠভাবে জড়িত। তো আবু সাইদ কে এবং কি হয়েছে তার সাথে এটা নিয়ে কোনো কথাই বলবো না এই ভিডিওতে, কারণ কি এটা আমরা সবাই জানি, পুরো দেশবাসী জানে। সো মেইন ঘটনায় যদি ফোকাস করতে যাই, সো তৌহিদুল হক সিএম যে কিনা একজন জার্নালিস্ট, তার ভাষ্যমতে ওই দিনের সিচুয়েশন, আই মিন টু সে 16 জুলাইয়ের সিচুয়েশনটা এমনই সে দেখতেছিল যে কি পুলিশরা কাইন্ড অফ আবু সাইদকে টার্গেট করে রাখছিল ওকে মারার জন্য। সো আবু সাইদকে সাথে সাথে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং ওই দিন রংপুর মেডিকেলে অন ডিউটি অবস্থায় ছিল ডক্টর রাজিবুল ইসলাম। সো উনি বলতেছে কি আবু সাইদ ভাইয়ের মাল্টিপল পেলেট ইনজুরি এবং একই সাথে ইন্টারনাল হ্যামারেজ হয়েছে, যেটা বেসিক্যালি শর্ট গানের করা শুট থেকেই হয়েছে। কিন্তু ডক্টর যাতে তার এই কনক্লুশনটা না দেয়, যদি তার এই ফাইনাল স্টেটমেন্ট দেয়, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে ডিক্টেটর সরকারের জন্য। কারণ পুলিশ একজন আন্দোলনকারীকে এইভাবে লাইভে হুট করে মেরে ফেলছে, সেটা কিন্তু পুরো দেশবাসী টনক নড়াই দিচ্ছিল এবং এই জন্যই চাইতেছিল সরকার যেভাবেই হোক না কেন
তার স্টেটমেন্টে একটু পরিবর্তন আনে এবং গুলি করে তাকে মারা হয়েছে এটা না বলে লিটারেলি হেড ইনজুরিতে মারা গেছে এই জিনিসই ফোকাস করা হয়। কারণ সত্যিটা যদি বলে দেয় তাহলে কিন্তু পুলিশের জন্য অনেক বড় ধরনের প্রবলেম হয়ে যেতে পারে, যেটা পরবর্তীতে হয়েছেও। এবং এই কারণেই বেসিক্যালি সালমান এফ রহমান তখনকার চিফ অফ পুলিশকে কল করে, আবার ওই কল রেকর্ডিংও ধরা পড়ে আজাজিরের কাছে। হ্যালো, আচ্ছা মামুন, ওই যে রংপুরে যে আবু সাইদ যে মারা গেল, ওর পোস্টমর্টেম হয়েছে, রিপোর্ট পাইছেন আপনারা? সো এই জন্যই ডক্টরকে সরকার এবং পুলিশের পক্ষ থেকে অনেক বিশাল পরিমাণে প্রেশার দেওয়া হয় যাতে যেভাবে হোক না কেন পোস্টমর্টমে হেড ইনজুরির কারণে সে মারা গেছে এই জিনিসটাকে যাতে ফোকাস করা হয়। আবু সাইদকে গুলি করে মারা হয়েছে সেটা যাতে মোটেও না বলে। লিটারেলি 5 বার রিপোর্ট লিখতে হয় ডক্টর রাজিবুল ইসলামকে, কারণ প্রতিবারই সে রিপোর্ট লিখে নিয়ে যাচ্ছিল পুলিশের কাছে, কিন্তু পুলিশের সেটা পছন্দ হচ্ছিল না। এবং পুলিশ তাকে এটাও অফার করা যে কি সে যদি ঠিক মতো পোস্টমর্টমের রিপোর্টটা লিখতে পারে তাহলে তাকে 2 সপ্তাহ ছুটি দিবে এবং সে যদি চায় তার ফ্যামিলিকে নিয়ে কক্সবাজার বা থাইল্যান্ডের ট্যুরও দিয়ে আসে, সেটার অফার পর্যন্ত করা হয়েছিল তাকে। কিন্তু ডক্টর রাজিবুল ইসলাম সবকিছু মানা করে দেয়। এর ফলে আবু সাইদের এই মৃত্যুটা কিন্তু কাইন্ড অফ বলতে গেলে অনেক বড় ধরনের ইন্সপিরেশন ছিল পুরো দেশবাসীর সকল ছাত্রদের জন্য, এবং এর ফলে কিন্তু আন্দোলনটা আরো অনেক বেশি পরিমাণে চাঙ্গা হয়ে ওঠে। এবার আসে আরেক ঘটনায়, ডিরেক্টর অফ ইন্টেলিজেন্স জিওল হাসানকে নিয়ে, যাকে নিয়ে ইমাজিন করা হয় যে সে তার কেরিয়ারে এখন পর্যন্ত 1000-এরও বেশি মানুষকে হত্যা করে। এবং কেন ইমাজিন কতটা পরিমাণ জানোয়ার হলে এই ব্যক্তি হত্যা করার পরে সেই মানুষগুলোকে লিটারেলি সিমেন্টের বস্তা দিয়ে বেঁধে নদীতে ফেলাই দিত। He was the brainchild of Ziaul Hasan, director of the intelligence, and he used to use the software to locate the victims and just pick them up, but actually it was used to identify or locate the protesters, the political leaders whom they have abducted and enforced disappearance. She used to believe him. She used to trust him. He was powerful. He had a total attitude. মানে আমরা যে মিডিয়ার মাধ্যমে প্রায় শুনতাম যে নদীতে নানা ধরনের লাশ পাওয়া গেছে, সিমেন্টের বস্তা বেঁধানো হইতে পারে সেটা তারই কাজ। যেটা একটু আগেও বলছিলাম যে কি হাসিনার করা সকল কল রেকর্ডিং গুলো ডিলিট করে দেওয়া হয়, তাও খুবই অল্প পরিমাণ কিছু কল রেকর্ডিং উদ্ধার করা যায়, যার মধ্যে একটা কল রেকর্ডিং ছিল হাসিনার সাথে ঢাকা দক্ষিণের মেয়র ফজলে রাব্বি তাপসের। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে, ওটা বলা হচ্ছে। এখন আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম, ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সত্যি কথা চিন্তা করে। জাস্ট একটু চিন্তা করে দেখেন, দেশের প্রাইম মিনিস্টার যে কিনা দেশের মানুষের কথা এক বিন্দু পরিমাণ না ভাইবে লিটারেলি মানুষকে লেথাল ওয়েপন দিয়ে মারার জন্য বলতেছে। লেথাল ওয়েপন যেটা বেসিক্যালি মানে হচ্ছে প্রাণঘাতী অস্ত্র, যা দিয়ে অ্যাটাক করলে মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি পরিমাণে থাকে, তা দিয়ে অ্যাটাক করতে বলতেছে। যেভাবে হোক না কেন এই ঘটনাকে ধামাচাপা দিতে বলতেছে। এবং বিলিভ হবে না যে কি এই অপারেশন তার একটা নামও দিছিল, যেটা হচ্ছে অপারেশন ক্লিন ডাউন। এই অপারেশনের মেন টার্গেটই ছিল যে কি সারা ঢাকার মধ্যে ড্রোন উড়ানো হতো, ড্রোন দিয়ে দেখা হতো যে কি কোন জায়গায় গ্যাদারিং বেশি মানুষ, এই জায়গায় মানুষ বেশি গ্যাদারিং দেখা হতো, সেখানে হেলিকপ্টার পাঠানো হতো এবং হেলিকপ্টার দিয়ে গুলি করা হতো। সেনাপ্রধানের সাথে কথা বলছি, ওরা রেডি থাকে, ঠিক আছে। এখন তো আমরা অন্য ইয়ে করছি, ছবি নিচ্ছি, তাহলে কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। পাকড়াও করলে না, ওটা বলা হয়, ওটা র্যাব, জিএফআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কটা পারবো দেখে ফেলবে। তারপরে আমরা কিন্তু এটাই দেখতেছিলাম যে কি আন্দোলনের সময় রাতের বেলা বিল্ডিং এ জোর করে ঢুকে যারা ছাত্র ছিল আমরা তাদেরকে নিয়ে যেতেছিল উত্তরা, মোহাম্মদপুর, বনানী সহ আর সব জায়গা থেকে যেই সব ছাত্ররাই গেছিল লিটারি আন্দোলনে, ড্রোনের মাধ্যমে তাদেরকে ট্র্যাক করা হয়েছে এবং তাদেরকে পরবর্তীতে তাদের বাসা থেকে যায় উঠে নিয়ে যাওয়া হয়েছে, যাতে করে আন্দোলনটা যেভাবে হোক না কেন দামাচাপা দেওয়া যায়। আবার এটা করার পিছনে একটা বড় কারণ ছিল যে প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা এই আন্দোলনকে একটা অন্য লেভেলে নিয়ে গেছিল। কারণ আপনি জাস্ট চিন্তা করে দেখেন, ইউনিভার্সিটি যে ছাত্রছাত্রীরা ছিল তাদেরকে হল থেকে কিন্তু ডাইরেক্ট জোর করে বের করে দেওয়া হয়েছে এবং তারাও কিন্তু এটাই ইমাজিন করতেছিল, সরকার এটাই ইমাজিন করতেছিল যে কি তাদেরকে বের করে দেওয়ার ফলে কিন্তু তাদের থাকার স্বাভাবিক জায়গা নেই, তারা অনেকেই গ্রামের বাড়িতে বা বিভিন্ন জায়গায় শহরে চলে যাবে, এর ফলে কিন্তু আন্দোলনটা অনেক পরিমাণে কমে যাবে। কিন্তু হুট করে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যে এইভাবে আন্দোলনে নেমে যাবে সেটা তারা কখনোই ভাবে নাই। এবং তারা যখন আন্দোলনে নামছে, মোস্ট অফ দেম প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কিন্তু তাদের বাসাতেই থাকছে, এই কারণে তাদের কিন্তু চলে যাওয়ার কোনো বা তাদের কোনো হল নিয়ে কোনো প্যারা ছিল না। এবং এই জন্যই বেসিক্যালি রাতের বেলা বাসায় যায় তাদেরকে উঠে নিয়ে আসা হচ্ছিল, যাতে করে যেভাবে হোক না কেন এই আন্দোলনটাকে দামাচাপা দেওয়া যায়। আর যে ইন্টারনেট তারা বারবার বলতেছিল যে কি দুর্বৃত্তদের হামলার কারণে ধ্বংস হয়ে যায় এবং সেটা দীর্ঘদিন পর্যন্ত ঠিক হবে না, কিন্তু আমরা বেসিক্যালি বুঝতেছিলাম যে সরকার নিজের ইচ্ছাতেই ইন্টারনেটটাকে অফ করছে, সেটার কল রেকর্ড পর্যন্ত ফাঁস। আর ওই বিটিআরসি বন্ধ করছে, ইন্টারনেট বন্ধ, ব্রিটিশ হাইকমিশন ঠিক হবে, তাহলে তোমরা বলো আন্দোলন কাটিয়ে
পোয়াইছে, এটা শেষ ঠিক হতে অনেক সময় লাগবে। মানে এই ইন্টারনেট বন্ধ করার পিছনের কারণটা খুবই সিম্পল, যাতে করে আমাদের একতাটা ভাঙতে পারে। কারণ বেসিক্যালি আমরা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে নানা ধরনের ইনফরমেশন শেয়ার করার মাধ্যমে একতাবদ্ধ হচ্ছিলাম, সময়ের সাথে সাথে আন্দোলন আরো তীব্র হচ্ছিল। ইন্টারনেট বন্ধ করে দিলে একতা ভেঙে যাবে এবং এই আন্দোলনকে দামা চাপা দেওয়া ইজি হয়ে যাবে। এবং একই সাথে তারা এটা নিয়েও ভয় ছিল যে কি আন্দোলনের ভিডিও আর ছবি যে পরিমাণে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছিল সেটা কিন্তু বহির্বিশ্বের মানুষের কাছেও যাচ্ছিল। বহির্বিশ্বের চাপ থেকেও যাতে নিজেদেরকে রক্ষা করতে পারে সেই জন্য মূলত ইন্টারনেট অফ করে দেওয়া হয়েছে। এবং এই জন্য এটা নিয়ে তখনকার উত্তরের মেয়র আতিকুল ইসলামের সাথেও শেখ হাসিনা আলোচনা করে যে কিভাবে সম্ভব বহির্বিশ্ব থেকে এই রিয়েল ঘটনাটাকে হাইড করে বরঞ্চ তারা তাদের মতো করে একটা ঘটনা সাজে প্রেজেন্ট করবে বা বলতে গেলে প্রমোট করবে, যেটাতে ইজিলি বোঝা যাবে যে হ্যাঁ দেশে প্রবলেম হচ্ছে কিন্তু এর কারণে সাফারার হচ্ছে সরকার এবং তাকে সমর্থন করা মানুষজন। আপনার কাছে আছে আপা? আচ্ছা তাহলে আপনি একটু, তাহলে আমি আপনার কাছে আমি ইয়া করে দেন আপা, আমি সব পাঠিয়ে দিচ্ছি আপা। আমাদের C40 হোল ওয়ার্ল্ডের মেয়রদের ফোরাম সাদেক খানের নেতৃত্বে, ওরাও বলছে কি করতে পারি বলো। আমি সাদেক খান তো আমার সাথে ক্লোজ ফ্রেন্ড, লন্ডনের মেয়র। কথা বলো, ওর সাথে কথা বলো। এইসবই সবকে আবার ওখানে পাঠানো আছে, মানে সব অ্যাম্বাসাডারদের কাছে মোটামুটি দেওয়া আছে। না এটা ভালো বলছেন আপা, আমাদের গ্রুপে আছে আপা, আপনি তো পাঠাচ্ছেন, আমি মেয়রদের কাছে পাঠিয়ে দিলেন না। তৎকালীন কমিশনার অফ ঢাকা মেট্রো পুলিশ হাবিবুর রহমান লিটারেলি তার যে পুলিশজন ছিল সব পুলিশদেরকে লিটারেলি স্বাধীনতা দিয়ে দিচ্ছে যে যার যেভাবে মন চায় গুলি করতে। স্বাধীনতা দিয়েছি, যেখানে যেমন সিচুয়েশন সেভাবে সেখানে আপনারা করবেন। আমরা বলেছি যে আপনারা লিডিং পজিশনে গিয়ে হাঁটু গেড়ে কোমরের নিচে আপনারা গুলি করে দিয়ে আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন। আবার হাসিনা যে চেইন অফ কমান্ড ছিল সেটাও এই কল রেকর্ডের মাধ্যমে ফাঁস হয় এবং সে তার ব্যক্তিগত সামরিক সচিব কর্নেল রাজীবকে একটা ফাঁদ পাতার পর্যন্ত নির্দেশ দেন। এবার কোনো কথা নাই, এবার একবার শুরুতে দিবা বলে দেবো। একবার লাস্টের দিকে যখন সিচুয়েশন খুব বেশি পরিমাণে খারাপ হয়ে যায় তখন সে যেটা করছে সেটাও আমরা অনেক ভালো মতোই জানি, যে কি সেনা, নৌ এবং বিমান তিনও বাহিনীকে সে তার বাসায় ডাকে, আই মিন টু সে গণভবনে ডাকে এবং সেখানে সে তাদেরকে ডাইরেক্ট বলে যে কি তোমরা লিটারেলি কি কাজ করতেছো, ক্লিন করতেছো না কেন, জনগণকে সরাচ্ছ না কেন রাস্তা থেকে, যেখানে পুলিশ অনেক ভালো কাজ করতেছে এই ক্ষেত্রে, এবং তোমরা যত সম্ভব মানুষকে খুন করতেছো না কেন আমাকে ক্ষমতায় টিকায় রাখতে। এবং তখন তিনও বাহিনীর চিফই না করে দিছে যে কি না এটা কখনোই পসিবল না, এবং চিফ অফ আর্মি স্টাফ ওয়াকারুজ্জামানও বলে দিছে যে কি এইভাবে কখনোই এই আন্দোলনকে দাওয়া চাপা দেওয়া পসিবল না, আপনি কি করবেন সেটা আপনার রাজনৈতিক ব্যক্তিদের সাথে আলোচনা করে ডিসিশন নেন। এবং সিচুয়েশন লাস্ট পর্যন্ত এমন পর্যায়ে চলে যায় যে কি আমরা সাধারণ জনগণরা যখন গণভবনের দিকে যাওয়া শুরু করি ওয়াকারুজ্জামান একটা টাইম লিমিটও দিয়ে দিচ্ছে যে আপনার কাছে 40 মিনিট আছে, আপনি হয় এখান থেকে চলে যেতে পারেন বা আপনি মারা যেতে পারে। এবং এই আন্দোলনের সর্বশেষ পরিণতি আমরা সবাই জানি, 5ই আগস্ট পর্যন্ত এত গুম খুন করার পরেও নিজের ক্ষমতায় টিকায় রাখতে পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছে। এবং অপরদিকে বিজয় হলো আবু সাইদ, মুগ্ধ সহ সকল শহীদ, ছাত্রছাত্রী এবং এই দেশের সাধারণ জনগণ। সাবস্ক্রাইব।